নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, স্বস্তিতে নগরবাসী। অবশ্যই আমরা সন্তুষ্ট, এটা আমাদের জন্য এক প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করবে। যদি চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে, তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। আমরা আরো সেন্সিটাইজ হয়েছি, আরো দায়িত্বশীল হয়েছি, আরো সতর্ক হয়েছি। ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদেরকে আমরা অধিকতর সতর্ক হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমাদের বিশেষ অভিযান চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি এজি মাহমুদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের জনশক্তি রফতানি ৮ বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে। চলতি বছর প্রথম 10 মাসে বিদেশে গেছে 4 লাখেরও বেশি শ্রমিক, বেড়েছে রেমিটেন্স। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। মৌসুমের শেষ সময়েও কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে না পারাই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। এবং প্যারিসে হামলার ঘটনায় ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ, গ্রেফতারি পরোয়ানা জারি। সিরিয়ার রাক্কায় ফ্রান্সের বিমান হামলা। নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট ও ব্যাংকে বসানো হয়েছে আর্চওয়ে। সংশ্লিষ্টরা বলছেন এই পদ্ধতিতে নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই নিশ্চিন্ত তারা। আর ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় স্বস্তিতে রয়েছেন রাজধানীবাসীও। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, যে কোনো ইলেকট্রনিক গেট অপরাধী শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অকুল শাহিনের রিপোর্ট। আর্চওয়ে একটি নিরাপত্তা গেট। কেউ আগ্নেয় অস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা নাশকতামূলক কিছু নিয়ে ভিতরে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে বেজে উঠবে এর সিগন্যাল বাতি, যার মাধ্যমে দ্রুত চিনে ফেলা সম্ভব নাশকতাকারীদের। গেট যদি না থাকতো হাত দিয়ে চেক করতাম, এখন গেট থাকার কারণে সম্মানজনকভাবে আমরা চেক করতে পারি। নিরাপত্তা আমাদের এখানে যথেষ্ট আছে, ডিউটি ভালোভাবে করি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রথমে সর্টিং আউট করে ফেলতে পারছি যে কারো কাছে কোনো ধরনের ওই ধরনের আর্মস বা কোনো কিছু আছে কিনা। আমাদের বিল্ডিং এর 90 to 95% নিরাপত্তা আমরা এনশিওর করতে পারছি। রাজধানীবাসী বলছে, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আর্চওয়ে বসানো দরকার। অনেক রকমের অকারেন্স তো হচ্ছে, এই জন্য সিকিউরিটির অভাবে তো, তাই না? এখন সিকিউরিটিটা তো সবাই চায়। অবশ্যই আমরা সন্তুষ্ট। যেই ঝামেলা অরাজকতা চলছে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করবে। যদি কারো চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে, তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। ডিএমপি বলছে, আর্চওয়ের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবেন তারা। ইলেকট্রনিক্স ডিভাইস যখন ব্যবহার হয়, এটা অপরাধীরা অনেক ক্ষেত্রে বুঝে না উঠলেও অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। তাই অপরাধীদের কূটকৌশল রুখতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, নিরাপত্তা রক্ষায় বিভাগীয় শহরের সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে রাজধানীর গুলশান এলাকায় রয়েছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল এবং বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রবেশপথ শাহ আমানত সেতুতে রয়েছেন কমল দে। প্রথমেই চলে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, জি, আপনি জানেন যে 2 বিদেশি নাগরিক হত্যা, হোসেনের দালানে বোমা হামলা কিংবা সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটেছে আপনার যে আশুলিয়ার বারুইপাড়ায় পুলিশের চেকপোস্টে হামলা, তো এইসব ঘটনার প্রেক্ষাপটে কিন্তু রাজধানী সহ সারা দেশ জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং আপনি জানেন যে রাজধানীর কমপক্ষে 40টি জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সেসব জায়গায় কিন্তু নিরাপত্তা তল্লাশি চলছে এবং সেটি
প্রায় 24 ঘন্টা ধরেই কিন্তু চলে। তো আজকে আমরা এই মুহূর্তে আমি যেখানে আছি আমি দেখছি যে এই জায়গাটিতে অর্থাৎ গুলশানের এই চেকপোস্টটিতে বিশেষ করে মোটরসাইকেল এবং সিএনজি এই ধরনের যানবাহনকেই কিন্তু তারা তল্লাশির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো এই ব্যাপারে আমি পুলিশ কর্মকর্তাদের এখানে যারা পুলিশ সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তো তারা যেটি বলছেন যে অতীতের অভিজ্ঞতায় তারা দেখেছেন যে মোটর বাইক কিংবা সিএনজিতে করে বেশ কিছু নাশকতার ঘটনা ঘটেছে এবং এই ধরনের যানবাহনকে তারা এই মুহূর্তে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। কারণ তারা বলছেন যে এই কিছুদিন আগে আশুলিয়ার বারুইপাড়ায় যেই পুলিশের চেকপোস্টে যে হামলার ঘটনাটি ঘটেছিল সেখানেও কিন্তু দুর্বৃত্তরা এসেছিল মোটর সাইকেলে চড়ে। আর এছাড়া তারা যেটি বলছেন যে অন্যান্য যেসব গণপরিবহন রয়েছে সেসব গণপরিবহনে সাধারণত এই ধরনের যারা নাশকতাকারীরা তারা হয়তো উঠতে পারেন, কিন্তু নাশকতার চেষ্টা গণপরিবহন থেকে করতে পারে এই ধরনের আশঙ্কা তারা কম করছেন। তারা যেটি ধারণা করছেন যে ছোট যানবাহন যেগুলো রয়েছে অর্থাৎ সিএনজি কিংবা মোটর বাইক এই ধরনের যানবাহন থেকেই হামলার আশঙ্কা তারা বেশি করেন, কিংবা এই ধরনের যানবাহনে করে বিভিন্ন ধরনের যে আপনার বিস্ফোরক দ্রব্য কিংবা অস্ত্রগোলাবারুদ সেইগুলো পরিবহনের একটি আশঙ্কা তারা করেন। তো সেই কারণেই তারা এই ধরনের অর্থাৎ মোটর বাইক এবং সিএনজি অটোরিকশা এই ধরনের যানবাহনকে তারা নিরাপত্তার জন্য বেশি ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং এই প্রত্যেকটি সিএনজি এবং মোটর বাইককে তারা তল্লাশির পর এখান থেকে ছাড়ছেন, আমরা তেমনটাই দেখছি। আর এছাড়া তো আমি জিজ্ঞেস করেছিলাম এখানকার যারা পুলিশ সদস্যরা এই চেকপোস্টের দায়িত্বে আছেন তাদের কাছে যে গণপরিবহনে তল্লাশি তারা করছেন না কেন কিংবা গণপরিবহনকে তারা ঝুঁকিপূর্ণ মনে করছেন না কিনা। তো তারা যেটি বলছেন যে ঢাকার সবকটি রাস্তায় ব্যস্ত সড়ক, সবসময় যানবাহনের প্রচুর পরিমাণে চাপ থাকে। তো তারা যেটি বলছেন যে যদি প্রত্যেকটি গণপরিবহনে তারা চেক করেন তাহলে সময় অনেক বেশি লাগবে এবং রাজধানী জুড়ে একটি যানজটের সৃষ্টি হবে। তো সে কারণে তারা গণপরিবহনগুলোকে চেক করছেন না, কিন্তু তারা গণপরিবহনের ক্ষেত্রে তারা গোয়েন্দা তথ্য সরবরাহ করছেন। যদি কোনো গাড়িকে তারা গণপরিবহন বা বাসকে তারা ঝুঁকিপূর্ণ মনে করেন শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা তল্লাশি করছেন। তো এই যে গুলশান থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। ধন্যবাদ রুমেল, আপনি যা বলছেন রাজধানী ঢাকার কথা। আমি একটু বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি। বন্দরনগরী চট্টগ্রামে নাশকতা প্রতিরোধের জন্য যে প্রবেশদ্বারগুলো রয়েছে মূলত শাহ আমানত ব্রিজ, মোহরা, আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিটি গেট সহ যে আশপাশে যে এলাকাগুলো রয়েছে সে এলাকায় কিন্তু পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে আমরা দেখেছি সকাল থেকে যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহনে তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা প্রতিটি সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি করছে। আমরা দেখেছি তারা যে সিটি গেট অর্থাৎ যে শহরের যে প্রবেশদ্বার সে শাহ আমানত সেতু এবং শাহ আমানত সেতু এলাকায় কিন্তু বাকলিয়া থানা পুলিশের প্রশাসনিক পাশাপাশি অন্য অতিরিক্ত ফোর্স এনে কিন্তু সে তল্লাশি করানো হচ্ছে। তারা বলছে যেহেতু শহরের বাইরে থেকে এসে নাশকতা সৃষ্টি করতে পারে এমন কিছু আশঙ্কা রয়েছে, এই আশঙ্কার প্রেক্ষিতে মূলত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। শুধু শাহ আমানত ব্রিজ নয়, শাহ আমানতের ব্রিজের পাশাপাশি শহরের যে প্রবেশদ্বার অন্যান্য প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ আমরা জানি কালুঘাট ব্রিজ, মোহরা এলাকা এবং পাহাড়তলি সিটি গেট, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিটি ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে যানবাহনগুলিতে তল্লাশি চলছে। সে যানবাহন তল্লাশির পাশাপাশি যারা সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন সেসব ব্যক্তিদেরকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। যেহেতু বারবার বলা হচ্ছে নাশকতাকারীরা শহরের বাইরে থেকে প্রবেশ করে বা নগরীতে নাশকতা চালাতে পারে দৃষ্টি আকর্ষণের জন্য, সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন এই স্বাভাবিক নিরাপত্তার পাশাপাশি যৌথ বাহিনীর মাধ্যমে প্রতিদিন তারা এলাকা ভিত্তিক তল্লাশি চালাচ্ছেন। এর মধ্যে গতকালকে আমরা দেখেছি ইপিজেড এলাকায়, তার আগে চানগাঁও এলাকা এবং তার প্রথম দিন তারা বাকুলিয়া এলাকার থেকে এই অভিযান শুরু করেছিল। অর্থাৎ যৌথ বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির মাধ্যমেও কিন্তু শহরের যে বস্তি এলাকা রয়েছে সেই এলাকার পাশাপাশি যানবাহন যে এলাকাগুলো যানবাহন রয়েছে প্রতিটি এলাকা এবং প্রতিটি যানবাহনে কিন্তু পুলিশ সদস্যরা তল্লাশি করছে। তবে এখন পর্যন্ত এসব তল্লাশিতে সন্দেহভাজন তেমন কিছু পাওয়া যায়নি। তারপরে এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বলছেন যদি এ ধরনের তল্লাশি অব্যাহত থাকে যৌথ বাহিনী কিংবা পুলিশের মাধ্যমে তাহলে হয়তো যারা সন্ত্রাসী বা যারা নাশকতা সৃষ্টিকারী রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। সে আতঙ্কের ফলে কিন্তু হয়তো নাশকতাকারীরা হয়তো ভয় পেয়ে যাবে। এরই প্রেক্ষিতে কিন্তু এরকম তারা তল্লাশি চালাচ্ছে। আমরা জানি গত এক সপ্তাহ ধরে কিন্তু চট্টগ্রামে এই তল্লাশি চলছে। অর্থাৎ আজকে আমি একটু বিশেষভাবে বলি নগরের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সে মূলত সে প্রবেশদ্বারগুলিতে চলছে এই তল্লাশি। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের তল্লাশি সর্বশেষ। দর্শক, নিরাপত্তা রক্ষায় বিভাগীয় শহরের সড়কগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেসব খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে কমল দে এবং রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। যাচ্ছি পরের প্রসঙ্গে। পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক দাবি করেছেন সারা দেশে চলমান বিশেষ অভিযানে নিরপরাধ কোনো ব্যক্তিকে নয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে হামলা দুর্ঘটনায় মারা যাওয়া 14 পুলিশ সদস্যের পরিবারের হাতে দুপুরে পুলিশ সদর দপ্তরে 61 লাখ টাকা অনুদান তুলে দেওয়ার পর তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে। ফ্রান্সের প্যারিসে হামলার পর দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও এ সময় জানান তিনি। এ সময় আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে মোবাইলে হুমকিদাতাকেও শনাক্ত করা হয়েছে। আমরা অবশ্যই সতর্ক আছি। আমাদের দেশে হোম গ্রাউন্ড কিছু মিলিটেন্ট গ্রুপ বিভিন্ন সময় কিছু দুর্ঘটনা ঘটিয়েছে, আপনারা জানেন। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা আরো সেন্সিটাইজ হয়েছি, আরো দায়িত্বশীল হয়েছি, আরো সতর্ক হয়েছি। কোন নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশনা নেই। নির্দেশনা যেটা আছে, যারা অতীতে এই সমস্ত মামলা গ্রেপ্তার হয়েছে আবার জামিনে পেয়ে গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে, তারা একইভাবে তৎপরতা অব্যাহত রাখছে। এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারা হবে। দেশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী সহ 113 জনকে আটক করেছে। এদের অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায়, সুনামগঞ্জে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার অভিযোগ সহ বিভিন্ন মামলায় 31 জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় কুষ্টিয়ায় অভিযান চালিয়ে 33 জনকে আটক করা হয়। এছাড়া সাতক্ষীরা থেকে 37 জন, মানিকগঞ্জ থেকে 11 জন ও গাজীপুর থেকে 2 জনকে আটক করে পুলিশ। প্যারিসের মতো বাংলাদেশেও জঙ্গিবাদী তৎপরতার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের দৃঢ়তায় তা প্রতিহত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্য হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রথম কাজ হবে দেশের গুণীজনদের উপযুক্ত সম্মাননা দেয়া, যে কাজটি বর্তমান সরকার নিরলসভাবে করে যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে 80 দশক থেকে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে থাকা নভেরা আহমেদের উপবিষ্ট রমণী ভাস্কর্যটি জাদুঘরে সংরক্ষণের জন্য তুলে দেন শিল্পমন্ত্রী। আমাদের দেশে এই ধরনের জঙ্গিবাদের উত্থান করার ঘটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার মধ্য দিয়ে আমাদের দেশে সেটা তাদের এখন পর্যন্ত সম্ভব হয়নি এবং তাদেরকে স্থিমিত করা হয়েছে, তাদেরকে যথাযোগ্যভাবে প্রতিহত করা হয়েছে, যার জন্য এখনো আমরা একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে বসবাস করতে সক্ষম হচ্ছি। আমাদের দেশের ঐতিহ্য আমাদেরই তুলে ধরতে হবে এবং আমাদের দেশের গুণীজনদের সম্মান যদি আমরা দিতে না পারি, তাহলে বিদেশিরাও আমাদের সম্মান দেবে না। দেখছেন দুপুরের সময়। নির্বাচন বিএনপির আসল উদ্দেশ্য নয়, এর আড়ালে অরাজকতা সৃষ্টি করে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসানোই তাদের প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। জাতীয় ঐক্যের নামে বিএনপি জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন বিএনপির আসল এজেন্ডা না, তারা নির্বাচনের দাবির আড়ালে জলঘোলা করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দেশকে সংবিধানের বাইরে ধাক্কা মেরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়। বেগম খালেদা জিয়া নিজের সন্ত্রাসের পথ অনুসরণ করে গণতান্ত্রিক পরিধি থেকে উনি বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে একজন সন্ত্রাসী নেত্রী হিসাবে রাজনৈতিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। উনি আজ করতে পারছেন উনার শেষ পরিণতি, সেই জন্য একদিকে দিশেহারা, আরেকদিকে উদ্বিগ্ন। পুলিশ কোনো মামলা ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পুলিশ এর মাধ্যমে গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী। মানুষের মৌলিক অধিকার খর্ব করে নির্বিচারে যেভাবে গ্রেফতার করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, আইনের শাসনের অধিকার দেওয়া হয়েছে, তা থেকে একটা বিপরীতধর্মী অবস্থান চলছে। কোনো মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, অথচ গ্রেপ্তার হয়েছেন। ফলে একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় একটি দেশ চলতে পারে না। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে এই সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলার জন্য আদেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 14 জানুয়ারি মুক্তিযোদ্ধাদের এক আবেদনের প্রেক্ষিতে চাকরির অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর নির্ধারণ করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি মন্ত্রিসভায় তোলার পর সরকার নতুনভাবে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা নির্ধারণ করতে পারবে। চিফ জাস্টিস নিজে বলেছেন যে মুক্তিযোদ্ধাদের যদি অবসর বয়স 65 হয় সরকারের ক্ষতি কি। ডক্টর ব্যারিস্টার রফিকুর রহমান সাহেব বলেছেন যে মাই লর্ড, তাইলে আমার আর কোনো কথা নাই, এবং সবাই খুব খুশি হয়েছে। হাইকোর্টের যেই রায় সেটা বহাল থাকবে এবং সরকার 65 অথবা যেই কোনো সিদ্ধান্ত নিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এই অবস্থায় আগামী 15 দিনের মধ্যে বাড়তি টাকা ফেরত দেয়া না হলে এমপিও বাতিল সহ দায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আসন্ন এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য বোর্ড নির্ধারিত ফিস ছিল মানবিক বিভাগে 1355 টাকা থেকে 1400 টাকা এবং বিজ্ঞান বিভাগে 1455 থেকে 1500 টাকা পর্যন্ত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকল নিয়ম নীতি লঙ্ঘন করে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 16000 টাকা পর্যন্ত আদায় করেছে। আর এক্ষেত্রে সর্বপ্রথম বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে এ বিষয়ে আন্দোলন করেছিলেন। চট্টগ্রামের স্বনামধন্য প্রত্যেকটি বেসরকারি স্কুলগুলোতে টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল। 1400 টাকা যে কমার্সের যে টাকাটা, সে টাকা আমরা দেখতে পেয়েছি 10,000, 12,000, 14,000 টাকা পর্যন্ত বিভিন্ন স্কুলগুলোতে নেওয়া হচ্ছিল। এরই প্রেক্ষিতে আজ 200 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তাদের প্রতিনিধি নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক সেই বৈঠকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তারা যে বোর্ডের ফির বাইরে যে টাকাটা নেন সেটি রসিদ দেন না এবং রসিদ বহির্ভূতভাবে তারা অনৈতিকভাবে এই টাকাটি নেন। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আজকের পরে, তার এমপিভুক্ত বাতিল সহ স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল সহ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করব। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, নানা কারণে তারা এই বাড়তি টাকা নিয়েছিলেন। এখন যেহেতু জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী তারা সে টাকা ফেরত দেবেন। যে বেতনটা আমরা নিয়েছি সে বেতনটা অ্যামাউন্টটা যেহেতু বেশি, সেজন্য টোটাল অ্যামাউন্ট এসে বেশি হয়ে গেছে। তারপর আমাদের বাচ্চারা যারা বাস সুবিধা নেয় তাদের যে বাস ফেয়ারটা তাদের দিতে হয়েছে। আমাদের ছাত্র অভিভাবকদের একটা প্রত্যাশা ছিল যেন আমরা তাদের জন্য একটা গ্র্যাজুয়েশন সেরিমনি করি, এটা বলে সমাবর্তন, এবং এটা গর্জিয়াসলি হয়, এবং এটার যে ব্যয় এটা তাদেরই প্রস্তাব যে তারা এই ব্যয়টা বহন করবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মার্চ মাস পর্যন্ত বেতন এবং অতিরিক্ত ফিস আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। চিনি বিক্রি না হয় মাসের পর মাস বাকি পড়ছে রাজশাহী সুগার মিলের কর্মচারীদের বেতন। বকেয়া টাকা না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। প্যারিসে হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে করা হয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। হামলায় জড়িত সন্দেহে ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালিয়েছে ফরাসি বিমান বাহিনী। পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেল স্টেশন, শপিং মল সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আর এসব কাজে পুলিশের পাশাপাশি অন্তত 5000 সেনা সদস্য মোতায়েন রয়েছে। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও। এখন পর্যন্ত অন্তত 3 জনকে আটক করা হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের মতে ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও সন্ত্রাসী হামলা হতে পারে। প্যারিস হামলার সাথে বেলজিয়ামে বসবাসরত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালাহ আবদেস সালামকে খুঁজছে পুলিশ। এরই মধ্যে 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে ফরাসি পুলিশ। আবদেস সালামের ভাই প্যারিসে নিহত হামলাকারীদের মধ্যে রয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে আরো বলা হয়, হামলার সময় ব্যবহৃত গাড়িটি সন্দেহভাজন ওই ব্যক্তি ভাড়া করেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে করা হয়েছিল বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আমাদের কর্মকর্তারা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে ভয়াবহ ওই হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে বসে করা হয়েছিল। এছাড়া ফ্রান্সে তাদের কারা সহায়তা করেছিল তা জানতেও তদন্ত চলছে। শিগগিরই তাদের খুঁজে বের করা হবে।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় এখনই পররাষ্ট্রনীতির পরিবর্তন আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিরাপত্তার স্বার্থে কট্টরপন্থী ইমামদের ফ্রান্স থেকে বের করে দেওয়ার পরামর্শ দেন। সন্ত্রাসী আর জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘায়িত হতে যাচ্ছে, তাই নিরাপত্তার স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আর যারা ধ্বংসাত্মক সন্ত্রাসবাদ মতবাদ ছড়াচ্ছে তাদের শক্ত হাতে দমন করতে হবে। শুক্রবারের হামলার পর নিরাপত্তাজনিত কারণে প্যারিসের লুভ জাদুঘর, আইফেল টাওয়ার সহ বেশ কয়েকটি পর্যটন স্পট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে হোটেলে বন্দী হয়ে আছি, এতটাই বিপজ্জনক সবকিছু যে বের হতেই পারছি না। আমরা আগামী 3 সপ্তাহ ইউরোপ ট্যুর করব, কিন্তু আতঙ্কে আছি আবার কোনো হামলা হয় কিনা। প্যারিসে আইএসের চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ায় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় তীব্র বিমান হামলা চালায় ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। দর্শক, ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা 3 দিন পেরিয়ে যাওয়ার পর বর্তমানে সেখানকার পরিস্থিতি জানতে আমরা স্কাইপে যোগাযোগ করেছিলাম ফ্রান্স প্রবাসী সাংবাদিক ও প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবুর সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন বিস্তারিত। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের প্যারিসের কেরচিমা অঞ্চলে, যেটি একটি বাংলাদেশে অধ্যুষিত এলাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল শুরু হয়েছে এবং সেই সকালে মানুষজন যার যার মতো করে তাদের কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে যে গাড়ি চলছে, মানুষজন এখান দিয়ে যাচ্ছে, সেই দৃশ্যপটগুলো আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর জন্য। আপনারা হয়তো দেখেছেন যে আমার পেছন দিকে এইমাত্র একটু পাবলিক বাস গেল এবং আমার পেছন দিক দিয়ে মানুষজন তাদের কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই সাথে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, সংখ্যা হলেও আতঙ্ক কিছুটা হলেও মানুষজন তাদের জীবনযাত্রা শুরু করেছেন, যার যার মতো করে কাজে যাচ্ছেন। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন বা দেখেছেন যে গতকাল সন্ধ্যার কিছু পরপর ঐতিহাসিক রিপাবলিক চত্বরে যখন মানুষজন এখানকার নিহতদের স্বজনদের উদ্দেশ্যে বা নিহত যারা হয়েছিলেন তাদেরকে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ঠিক সেই সময় একটি গুলির শব্দে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং বিভিন্ন দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করেন। তো তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য। এর মধ্যে কিন্তু প্যারিস একটি গুজবের শহরে পরিণত হয়েছে, এটা বলা যায়। যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এখান থেকে গুলি শুরু হয়েছে এখান থেকে, এবং বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় সম্ভবত হচ্ছে, যদিও নির্ভরশীল কোন সূত্র থেকে এ ধরনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সন্ত্রাসী হামলার পর থেকে বিশেষ করে যারা বৈধতার প্রক্রিয়া রয়েছেন আমাদের বাংলাদেশে কিংবা অন্যান্য যারা আছেন, এই ধরনের ইনসিডেন্ট পর স্বাভাবিকভাবেই সরকার কিছুটা কঠোরতা অবলম্বন করে। এবং যদিও সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোন ধরনের মেসেজ দেওয়া হয়নি, যেন তারপরেও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা এক ধরনের শঙ্কার মধ্যেই আছেন। নানা প্রতিবন্ধকতা এবং অপপ্রচারের পরও দেশের জনশক্তি রপ্তানি গত 8 বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ থেকে বিদেশে গেছে 4,23,000 শ্রমিক। এর মধ্যে চট্টগ্রামের রয়েছে 25,000 শ্রমিক। এতে রেমিটেন্সের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি ইতিবাচক পরিবর্তন হচ্ছে সামাজিক জীবনেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এক দশক আগেও জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর তালিকায় প্রথম দিকে থাকতো বাংলাদেশের নাম, কিন্তু নানা জটিলতা এবং অপপ্রচারের কারণে ক্রমশ তা হ্রাস পায়। 2007 সালে সর্বোচ্চ 8,17,654 জন শ্রমিক বিদেশে যায়। এরপর গত কয়েক বছরে তা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে আশার কথা হলো গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,09,000-এ। পরপর কয়েকটা বছর আমাদের শ্রম রপ্তানি কিছুটা কমলেও বর্তমানে এই ধারা সরকারের বিভিন্ন প্রক্রিয়ার কারণে এখন আবার সেই প্রবণতা বেড়েছে। জনশক্তি রপ্তানি বাড়ার কারণে বেড়েছে দেশের রেমিটেন্স আসার পরিমাণও। শুধুমাত্র চট্টগ্রামে চলতি বছরের প্রথম 10 মাসে রেমিটেন্সের পরিমাণ দাঁড়ায় 10,000 কোটি টাকা। শ্রমিক হিসেবে বা অন্যান্য কাজে যারা বিদেশে নিয়োজিত আছে তাদের যে
রেমিটেন্স যেটি আসে বাংলাদেশে সেটি আমাদের বৈদেশিক মুদ্রা খাতকে শক্তিশালী করেছে। এদিকে রেমিটেন্স আসার পরিমাণ বাড়তে থাকায় সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন এই সমাজবিজ্ঞানী। দৈনন্দিন যে চাহিদা আছে, খাদ্য চাহিদা, পোশাক পরিচ্ছদের চাহিদা, স্বাস্থ্যের চাহিদা, শিক্ষার চাহিদা, অন্যান্য যে নিরাপত্তা বলয়গুলো আছে সেই চাহিদাগুলো তারা কিন্তু ওভাবে পূরণ করতে পারবে। সবশেষ তথ্য অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে ওমানে 97,412 জন, কাতারে 94,140 জন, সৌদি আরবে 22,211 জন এবং বাহরাইনে 17,812 জন শ্রমিক কাজের ভিসা নিয়ে গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সৌদি আরবে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশি প্রবাসীরা। প্রবাসীদের অনেকেই এখন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এক্ষেত্রে কার্গো খাতকে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক হিসাবে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরব প্রতিনিধি আরিফুল রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে কর্মরত রয়েছেন প্রায় 13 লাখ বাংলাদেশি শ্রমিক। এদের অধিকাংশই এসেছেন শ্রমিক ভিসায়। অনেকে কর্মদক্ষতা ও পেশা পরিবর্তনের সুযোগ নিয়ে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। পোশাক শিল্প, ট্রাভেলস ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট, হোটেল রেস্টুরেন্ট খাতে বেশ সফল হয়েছেন অনেকে। তবে প্রবাসীদের অনেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন এক সম্ভাবনা দেখছেন কার্গো খাতে। এটা একটা লাভজনক ব্যবসা, এটা সবার জন্য। এখানে অনেক হাজার হাজার আমাদের বাংলাদেশের শ্রমিকরা এখানে শ্রম দিতেছে। এটা বাংলাদেশ সরকারের জন্য একটা প্লাস, লাভজনক ব্যবসা। কার্গো মানেই জাহাজে মালামাল পাঠানো। কয়েক মাস আগেও এমন ধারণা ছিল প্রবাসীদের মাঝে। তবে বর্তমানে এই ধারণা পাল্টে দিয়েছে রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দার বাংলাদেশি কার্গো ব্যবসায়ীরা। মাত্র 10 বছর আগে বিমানে যেখানে প্রতি সপ্তাহে 500 থেকে 1000 মেট্রিক টন মালামাল পাঠানো হতো, এখন এই সংখ্যা লাখ ছাড়িয়েছে। তবে অনেক ব্যবসায়ী মনে করেন বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে সময়মতো মাল ডেলিভারি দিতে না পারায় তারা ক্ষতির মুখে পড়েছেন। আজকে অল্প কিছুদিন হচ্ছে কার্গোর মাল বাংলাদেশে ডেলিভারি ভালোভাবে হচ্ছে না। আহ্বান জানাই সরকারের প্রতি যে আমাদের আগের যেভাবে মালামাল ডেলিভারি দিচ্ছি ঠিক আবারও যাতে আমরা এইভাবে দিতে পারি। বাংলাদেশ বিমানের পরিবহন সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন প্রবাসীরা। কার্গো ব্যবসার মান উন্নয়ন হলে বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। এদিক বিবেচনা করে সরকার দেশে কার্গো পরিবহন সেবার মান উন্নয়ন করবেন, এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্টের বিশেষ দূত হিসেবে 3 দিনের সফরে ঢাকা এসেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা। সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। আর্থিক প্রক্রিয়ায় সব মানুষের অন্তর্ভুক্তির বিষয়ে বৈশ্বিক উদ্যোগের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্যই তিনি এই সফরে আসেন। সফরে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই এবং আইএস পশ্চিমাদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরের নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নাই, তাদের এখানে কোনো কাজ নাই। আইএস তো সৃষ্টি করছে পশ্চিমা শক্তিগুলো। আইএসের সৃষ্টিকর্তা তারাই। তাদের হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছে, সরঞ্জাম দিয়েছে, তারা এখন আইএস বিরুদ্ধে কথা বলছে। সেই আইএস এখন সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমরা নির্বাচন করব, বিরোধী নির্বাচন করব, আমিও করব, আমার দলও করবে। আমরা তো 300 প্রার্থী সিলেকশন ঠিক করছি, আগামী নির্বাচনে আমরা প্রার্থী দেব। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান এম হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ দেয়া না হলে অবিলম্বে জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে দেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বেগম খালেদা জিয়া দেশে ফিরে আন্দোলনের ডাক দিলে দ্রুত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। আমি দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, আজকের বাংলাদেশে এই সরকার যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে সুযোগ না দেয়, জনগণের মৌলিক অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না দেয়, তাহলে এই দেশ অচিরেই সত্যি সত্যি একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। বেগম খালেদা জিয়া এসে যেদিন আন্দোলনের ডাক দেবেন, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই সরকারের কবর আমরা রচনা করতে পারব। সিলেটে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আগামীকাল চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এই আদেশ দেন। সকালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ও
ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব সহ 4 জনকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আগামীকাল মামলার চার্জ গঠনের দিন ধার্য করেন আদালতের বিচারক। গত 11 মার্চ সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমান ও তার সহযোগীরা নগরীর ঝেরঝেরি পাড়া থেকে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আবু সাইদকে অপহরণ করে। এর 2 দিন পর এবাদুর রহমানের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটা ছিল ওয়ারেন্ট বেরোতে, তো সব আসামি হাজির হয়ে যাওয়ায় মামলাটা চার্জে গেছে আজকে। আগামীকাল চার্জ হবে। আগামীকাল চার্জ হইলে পরে আমরা ডেইলি এটা বিচার হবে। দ্রুত আমরা এটা নিষ্পত্তি করব। কক্সবাজারে 2 গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী বাহিনীর প্রধান আব্দুর রশিদ নিহত হয়েছে। ভোরে সদর উপজেলার ঈদগাহ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে সন্ত্রাসী 2 গ্রুপ আব্দুর রশিদ ও ভেটকা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। জানতে পেরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ বান্দরবানের বাইশারীর সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণের ঘটনার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে 7টিরও বেশি অপহরণের মামলা রয়েছে। নিহত ব্যক্তি একজন অপহরণকারী চক্রের মূল হোতা এবং তাদের 2টা গ্রুপ হয়েছে, আব্দুর রশিদ এবং বেটকাইয়া গ্রুপ। 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের মধ্যে সে আহত অবস্থায় মারা যায়। তারা মানুষকে জিম্মি করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ করে টাকা আদায় করে বলে জানা যায়। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 15 দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময়ের পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা দেবে এমন আশায় নদীতে জাল ফেলা থেকে বিরত থাকেন জেলেরা। তবে মৌসুমের শেষ সময় কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ মাছ রক্ষার সঠিক সময় চিহ্নিত করতে ব্যর্থ হওয়াতেই নদীতে ধরা পড়ছে না ইলিশ। ফারুক আহমেদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশ ধরা দেবে এমন আশায় চাঁদপুরের উত্তরে 60 মাইল থেকে দক্ষিণে চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনা নদীতে নৌকা ও জাল নিয়ে ছুটছেন জেলেরা। তবে কোথাও মিলছে না রূপালী ইলিশের ছাগ। মৌসুমের শেষ হওয়ায় কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ তারা। 15 দিন অভিযান দিচ্ছি, আমরা অভিযান মান্য করছি। অভিযান যাওয়ার পর এখন নদীতে কোনো মাছ বসে কিছু নেই। অন্য না খায় মরতেছে, অন্য মনে নাঙ্গো কোনো এই যে গুড়া জল ভাই মাছ টাছ নেই। খোলা মারলে ববিডিলে খাইলে না খাইয়া কষ্ট পাই। এদিকে এর প্রভাব পড়েছে শহরের বড় স্টেশনে চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়তেও। গত মৌসুমে প্রতিদিন 100 মণ ইলিশ বেচাকেনা হলেও এবার হচ্ছে মাত্র 5 থেকে 7 মণ। যখন মাছের মৌসুম কিছু মাছ আমদানি তখনই তারা অভিযান দিয়ে ধুয়ে দিছে। এর জন্য একটু হাহাকারের ভিতর আছে। এই অবস্থায় ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও নাব্য সংকট সহ নভেম্বরের পর থেকে মাছগুলো গভীর সমুদ্রে চলে যেতে থাকে বলে নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। কার্তিকের মাঝামাঝি আসার পরের থেকে তাদের নদীতে আর তেমন তাদের উপস্থিতিই কমে যায়। নাব্যতা সংকট সহ এর সঙ্গে গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, যেটা জলবায়ুগত পরিবর্তন, সেটারও কিছু প্রভাব রয়েছে। চাঁদপুরে 50,000 জেলে রয়েছেন আর তাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 2 লাখ। সময় সংবাদ, চাঁদপুর। মৌসুমের শুরুতে রাজশাহী সুগার মিলে আখ দিলেও চাষিরা পাচ্ছেন না তাদের বকেয়া টাকা। এতে আখ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। অন্যদিকে বাড়তি দামের কারণে মিলে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় মাসের পর মাস বাকি পড়ছে কর্মচারীদের বেতন। তবে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত সাইফুর রহমান রকেট রিপোর্টে। গত বছরের উৎপাদিত ৫,১৫৫ মেট্রিক টন চিনি রাজশাহী সুগার মিলে এখনো মজুদ রয়েছে। সেই চিনি বিক্রিতে তেমন কোনো উদ্যোগ না নিয়ে প্রায় ৩০০ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমের আকমারাই শুরু করেছে সুগার মিল কর্তৃপক্ষ। তবে কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখার পাশাপাশি যথাসময়ে বকেয়া টাকা পরিশোধ না করায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। 1 মাস ধরে 2 মাস ধরে কুশের দিচ্ছি, সিজন শেষ হয়ে যাচ্ছে, তাও টাকা পাচ্ছি না। যে কষ্টতে আমরা অন্য ফসল করলে যে পরিমাণ আমরা টাকা পাই, আখে খরচ বরচ এই দিয়ে আমার পোষায় না।
দাম তুলনামূলক বেশি হওয়ায় মিলে উৎপাদিত চিনি নিতে কোনো ডিলার আগ্রহী নন। ফলে মাসের পর মাস বাকি পড়ছে কর্মচারীদের বেতন। 2 মাস 1 মাস 3 মাস পরে হয়তো 1 মাসের বেতন দিচ্ছে। 2 মাসের বেতন বাকি আছে, এই মাস শুধু 3 মাস চলছে। দোকান বাকি গেতেছি 1 মাসের বেতন 3 মাসের বাকি হয়ে যায়। ওখানে আমাদের দিতেই আমাদের আর কিছু থাকে না। তবে সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মিলের শীর্ষ এই কর্মকর্তা। সরকার কর্তৃক নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে 1 কেজি এবং 2 কেজি ওজনের চিনির প্যাকেটজাত আমরা শুরু করেছি এবং 2015-16 মারাই মৌসুমে চাষিরা আখ সরবরাহ করার সঙ্গে সঙ্গে তারা আখের মূল্য পাবে। চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে অবিকৃত চিনির আনুমানিক মূল্য প্রায় 40 কোটি টাকা। আর এবছর মিলের আওতায় 14,005 একর জমিতে আখের চাষ হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শহরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে দিনরাত কাজ করলেও যশোরের হরিজন সম্প্রদায়ের জীবনে নেই কোনো আশার আলো। চরম দরিদ্রতার মধ্যে ঘিঞ্জি পরিবেশে কোনো রকমে মানবেতর জীবনযাপন করছে তারা। তবে পৌর কর্তৃপক্ষের দাবি তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃতার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের ঠিক মাঝখানে পুরনো পৌরসভার ভবনের সামনেই হরিজনপল্লী। চারপাশ দিয়ে বেড়ে ওঠা হাইরেজ বিল্ডিংগুলো যেন চেপে ধরেছে পল্লীটিকে। এর মধ্যেই 19 শতক জমিতে 34টি পরিবারের প্রায় 350 মানুষের বসবাস। ঘিঞ্জি ও দুর্গন্ধময় এই পল্লীর একটি ঘরে বাস করেন মা বাবা, ছেলে মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি সবাই। নেই কোনো রান্নাঘর। স্বামী স্ত্রী বসে এক জায়গায় গল্প করবো তা পারি না। এই বউ বিটার বউ নিয়ে এক ঘরে বসবাস করি। ঘুমনের কষ্ট, থাকার কষ্ট। ছেলে বউ যদি খাটে থাকে তাহলে আমরা নিচনে থাকতে হয়। বসবাসের সমস্যার সাথে রয়েছে টয়লেট ও বিশুদ্ধ পানির অভাব। আমাদের কল লাগবে অন্তত 10টা, ওখানে আছে 2টো। ওই 30টার ঘরের ভিতরে আমাদের 3টে আছে টয়লেট। এর মধ্যে 3 জন যায় আর 5 জন 10 জন দাঁড়ায় থাকে বাইরে। এই অবস্থায় হরিজনপল্লীর বাসিন্দারা এই সমস্যা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন। নোংরা আবর্জনা, ড্রেন পরিষ্কার, ময়লা পরিষ্কার সবকিছু করি, কিন্তু আমাদের দিকে কেউ লক্ষ্য রাখে না। বাপদাদার আমল থেকে আমরা এখানে আছি, অন্তত আমাদের ব্যবস্থা কোনো ঘরের ব্যবস্থা হচ্ছে না মেরামত। তবে পৌর কর্তৃপক্ষের দাবি হরিজনপল্লীর উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হলেও তাদের কারণেই বাস্তবায়ন সম্ভব হয়নি। আবারও চেষ্টা করবো যাতে তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে বাস করতে পারে। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, কবে হবে জানি না, তবে আমাদের চেষ্টার কখনো কোনো ত্রুটি নাই। যশোর শহরে মোট 6টি হরিজনপল্লী রয়েছে। এসব পল্লীতে মোট 414টি পরিবারের 1824 জন বসবাস করেন। সময় সংবাদ, যশোর। হিলিতে চাঁদা না দেয়ায় আবু তোরাব নামে এক C&F এজেন্ট ও আমদানিকারক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাতে হিলি বন্দর এলাকায় এই ঘটনা ঘটে। আহতের পরিবার জানায়, গতকাল নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আবু তোরাবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁদা না দেয়ায় আবু তোরাবের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে স্বজনরা। প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে এবং আক্রমণ করে আমার বাবাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে এবং আমার বাবার অনেক জখম হয়ে যায় এবং আমার বাবার কাছে কিছু টাকা ছিল 1,20,000-এর মতো, সেই টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। চাঁদা চাইছিল, চাঁদা না দেওয়ার কারণে তার উপরে সন্ত্রাসী আমরা। তার কাছে টাকা আছে এটা জানতে পেরে তাকে রাস্তা রোধ করে আজকে টাকা ছিনিয়ে নেয় এবং তাকে অ্যাসল্ট করে। মিয়ানমারের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে আইন অনুযায়ী যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট থান শোয়েব। পরবর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো পার্লামেন্টে অংশ নিলেন সচিব। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আগামী সপ্তাহে স্পিকার, সেনাবাহিনী প্রধান ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।
সোমবার মিয়ানমারের বিদায়ী পার্লামেন্টের শেষ বৈঠকে যোগ দিতে নেপিডো পৌঁছেছেন নির্বাচনে বিজয়ী দল এনএলডি প্রধান অং সান সুচি। নির্বাচনের আগে ও পরে এনএলডি বিজয়ী হলে ক্ষমতার শীর্ষে থাকার কথা বারবার বলে আসছেন গণতন্ত্রপন্থী এই নেত্রী। তবে তিনি প্রেসিডেন্ট হতে পারার সাংবিধানিক বাধা দূর করা সম্ভব কিনা বা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এই বিষয়ে রোববার ইয়াঙ্গুনে সর্বদলীয় বৈঠক করেন মিয়ানমারের বিদায়ী প্রেসিডেন্ট থান সোয়ে। গত ৮ নভেম্বরের মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর এই প্রথম সব দলের সঙ্গে বৈঠকে বসলেন প্রেসিডেন্ট সোয়ে। বৈঠক শেষে তিনি বলেন, আইন মেনেই যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা। এই বিষয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। বিজয়ী দল যেমন জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন, তেমনি পরাজিত দলও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় কাজ করতে পারে। এমনকি সংসদের বাইরে থেকেও দেশের স্বার্থে কাজ করা উচিত। তাহলেই গণতন্ত্র রক্ষার প্রক্রিয়াটি সঠিকভাবে হবে। পরবর্তী সরকার দেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একটি কার্যকর শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী সপ্তাহে এনএলডি প্রধান সূচির সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট, স্পিকার ও সেনাপ্রধান। নির্বাচনে বিজয়ের পরপরই এই বৈঠকের আহ্বান জানিয়েছিলেন সূচি। বৈঠকে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে সূচি প্রেসিডেন্টের দায়িত্ব পেতে পারবেন কিনা বা পরবর্তী সরকার কবে কি উপায়ে গঠিত হবে এসব বিষয়ে খোলাসা হবে বলে আশা প্রকাশ করেছেন এনএলডি নেতারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরিয়া ও ইরাকে আইএস দমনে ফ্রান্সের সঙ্গে একযোগে বিমান হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের মধ্যস্থতায় আসাদ সরকার ও বিরোধী পক্ষের সমঝোতা আলোচনা ও অস্ত্রবিরতির বিষয়ে একমত হয়েছেন। তুরস্কে G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে সিরিয়া বিষয়ে আলোচনা হয় ওবামা ও পুতিনের মধ্যে। একই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে আরও বিমান হামলা চালাতে পুতিনের প্রতি আহ্বান জানান। রোববার সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ার তার্তুস এলাকার রাস্তায় জড়ো হয় শত শত সিরীয়। আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া যে সেনা সহায়তা দিচ্ছে এবং বিমান হামলা চালাচ্ছে সেজন্য রাশিয়া ও দেশটির নেতা পুতিনকে ধন্যবাদ জানায় তারা। আমরা এখানে মিলিত হয়েছি রাশিয়াকে ধন্যবাদ জানাতে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে রাশিয়া আমাদের বন্ধুর মতো সাহায্য করছে। আইএস জঙ্গিদের দমনে রাশিয়ার বিমান হামলায় সিরীয়রা যেমন সমর্থন দিচ্ছে তেমনি সমর্থন জানিয়েছে ব্রিটেনও। সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে আরও কার্যকর বিমান হামলা চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানাবেন বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে পুতিনের সঙ্গে বসার আগে সাংবাদিকদের একথা জানান তিনি। রুশদের সাথে আমাদের অনেক বিষয়েই মতপার্থক্য রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে আমি তাকে বলবো, আপনারা আইএস এর বিরুদ্ধে হামলা জোরদার করুন, কারণ আইএস কে নির্মূল করতে না পারলে আমরা কেউই নিরাপদ নই। প্যারিস হামলা আমাদের সামনে এটাই প্রমাণ করেছে যে কোনো মূল্যে আইএস এর মতো দানবকে ধ্বংস করতে হবে। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে ফ্রান্সের বিমান হামলাকে আইনসম্মত ও বৈধ বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা। তুরস্কের আন্তালিয়ায় G20 সম্মেলন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ফ্রান্স সরকার তার দেশের উপর যে কোনো হামলার সমুচিত জবাব দিতে একটু দ্বিধা করে না। সন্ত্রাসী ও জঙ্গিদের হুমকিকে আমরা কখনোই ভয় পাই না। এদিকে সিরিয়া ও ইরাকে আইএস দমনে ফ্রান্সের সঙ্গে একযোগে বিমান হামলা জোরদার করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। G20 সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা বেন রোদে একথা জানান। এবার G20 সম্মেলনে বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার চেয়ে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় সিরিয়া, আইএস ও প্যারিস হামলার বিষয়। আইএস জঙ্গিদের নির্মূল করতে 1 বছরেরও বেশি সময় ধরে আমরা হাজারেরও বেশি বিমান হামলা চালিয়েছি। তাদের বিরুদ্ধে স্থল অভিযান যারা চালাচ্ছে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছি আমরা। আমাদের শক্তি দ্বিগুণ করতে ফ্রান্সের সাথে এক হয়ে কাজ করব আমরা। এদিকে জাতিসংঘের মধ্যস্থতায় সিরীয় সরকার ও বিরোধী পক্ষের সমঝোতা আলোচনা ও অস্ত্রবিরতির বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউসের মুখপাত্র রোববার এ খবর গণমাধ্যমকে জানান। তুরস্কে G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে ওবামা ও পুতিনের মধ্যে সিরিয়া বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইউরো বাছাই পর্বের খবর। ঘরের মাঠ গ্রুপময় অ্যারেনায় প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচে নরওয়েকে 2-1 গোলে হারিয়েছে হাঙ্গেরি। এ জয়ে 2 লেগ মিলিয়ে নরওয়ের বিপক্ষে 5-2 গোলের ব্যবধানে থেকে ইউরো কাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করল তারা।
প্লে অফের প্রথম লেগের ম্যাচে নরওয়ের বিপক্ষে 3-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক হাঙ্গেরি। তাই এদিন কিছুটা স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবে খেলার শুরু থেকে অতিথিদের কোনো ছাড় দেয়নি তারা। আক্রমণাত্মক খেলতে থাকা স্বাগতিকরা লিড নিতে সময় নেয়নি। ম্যাচের 14 মিনিটে হাঙ্গেরিয়ান স্ট্রাইকার প্রিস্কিনের দূর থেকে নেওয়া শটে গোলের আনন্দে মাতে স্বাগতিক দর্শকরা। তবে গোল হজম করেও দমে যায়নি নরওয়ে। প্রতিপক্ষের দুর্গে আক্রমণ চালাতে থাকে তারা, কিন্তু আর কোনো গোল না হওয়ায় 1-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে দুদলই প্রতিপক্ষের রক্ষণ দুর্গে আক্রমণ চালাতে থাকে। তবে গোল পরিশোধে মরিয়া নরওয়ের ভাগ্যটা যেন এদিন একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ ম্যাচের 83 মিনিটে অতিথিদের গোলকিপার নাইল্যান্ড গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ালে 2-0 এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ চেষ্টা হিসেবে ম্যাচের 3 মিনিট বাকি থাকতে নরওয়ে স্ট্রাইকার হেনরিকসন গোল করে ব্যবধান কমান। আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত 2-1 গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের। এ জয়ে প্লে অফের 2 লেগ মিলে 5-2 গোলের ব্যবধানে 2016 সালে ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করল হাঙ্গেরি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। সব ধরনের ফুটবল থেকে বিদায় নেয়ার ঘোষণাটা আগেই দিয়েছিলেন। সেই ধারায় প্রতিযোগিতামূলক ফুটবলে জয়ের স্বাদ নিয়ে ক্যারিয়ার শেষ করলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাউল গঞ্জালেস। নিউ ইয়র্ক কসমসের হয়ে হাসিমুখে ফুটবল মাঠ থেকে বিদায় নিলেন রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে 16 বছর কাটানো এই স্প্যানিশ ফরওয়ার্ড। ওটাওয়া ফিউরিকে 3-2 গোলে হারিয়ে নর্থ আমেরিকান সকার লিগ জিতল নিউ ইয়র্ক কসমস। এই ম্যাচে হ্যাট্রিক করা গ্যাস্টন সেলেরিনোর তৃতীয় ও জয়সূচক গোলে সহায়ক ভূমিকা পালন করেন রাউল। 2010-এ রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেবার পর শালকে ও আল সাদে খেলেন তিনি। 38 বছর বয়সী রাউল 2014 সালের শেষে যোগ দেন আমেরিকান ক্লাব নিউ ইয়র্ক কসমসে। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিরাপত্তা জোরদারের রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্টশোয়ে, স্বস্তিতে নগরবাসী। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। দেশের জনশক্তি রপ্তানি 8 বছরের মধ্যে এবার সর্বোচ্চ পর্যায়ে। চলতি বছর প্রথম 10 মাসে বিদেশে গেছে 4 লাখেরও বেশি শ্রমিক, বেড়েছে রেমিটেন্স। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়স সীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। এবং প্যারিসে হামলার ঘটনায় ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারি পরোয়ানা জারি। সিরিয়ার রাক্কায় ফ্রান্সের বিমান হামলা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।